দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরেও বিএনপি সরকার শুরুতেই হাম মোকাবেলায় হিমশিম খাচ্ছে। যদিও এরই মধ্যে ইউনিসেফ বলেছে তারা অন্তর্বর্তী সরকারকে টিকার বিষয়ে সচেতন করেছেন, অন্তত ৫ বার চিঠি লিখেছেন। এছাড়াও এবছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তার আগে রাজনীতির মাঠে প্রস্তুতিতে বিএনপি প্রতিদ্বন্দ্বী দল, একক প্রার্থী নাকি কোন একটি নির্দিষ্ট দল? এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রশ্ন হচ্ছে সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সংকট মোকাবেলায় সরকার কেন হিমশিম খাচ্ছে? আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানকে। আর তার সঙ্গে থাকছি আজকের বার্তা কক্ষে আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি এবার চলে যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেটি বলছিলাম সেখান থেকেই প্রশ্নটা করতে চাই যে আজকে আপনি সংবাদ দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, প্রথম আলোতে এসেছে যে ইউনিসেফ বলেছে অন্তত ৫ বার চিঠি লিখে তারা সতর্ক করেছেন। কিন্তু আ এই সরকার ক্ষমতার আসার কয়েক মাসের মধ্যেই এই সংকটটা তৈরি হলো এবং এখনো প্রতিদিনই আমরা শিশুর মৃত্যুর সংখ্যা গুনছি। এই দায়টা আপনি মনে করেন যে আসলেকার বিএনপি সরকার এড়াতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। এতদিন ধরে আসলে এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম এই ইস্যুটাতে। একটা সন্দেহের মধ্যে ছিল অনেকেই। যখন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা বলছিলেন যে উনি প্রয়োজনীয় বাজেট দিয়েছেন। কিন্তু কেন কেনা হলো না, এসব আলাপ আলোচনা কিন্তু এসেছিল হামের টিকার ব্যাপারে। আমরা কিন্তু প্রায় বলছিলাম যে ২ বছর ক্ষমতা থাকার পরে এই যে পরিস্থিতিটা হামের ক্ষেত্রে হয়েছে, এটার দায় প্রধানতই একেবারেই যায় অন্তর্বর্তী সরকারের উপরে। কারণ হাম তো আসলে এমন কোনো প্রাদুর্ভাব না যেটাকে আপনি আগে থেকেই হঠাৎ করে ওষুধের ক্রাইসিসের কারণে বা অন্য কোনো ক্রাইসিসের কারণে এখনই আপনি ঠেকাতে পারেন। এখন আজকের ইউনিসেফের এই কথার কারণে কিন্তু প্রমাণিত হলো যে ৫ বার চিঠি দেওয়ার পরে যখন তারা কোনো উদ্যোগ গ্রহণ করে না, আজকে হামের দায়টা টোটালি অন্তর্বর্তী সরকারের থাকে। এরপরে আর আসলে কোনো কথা থাকে না। কিন্তু যে বিষয়টা আপনি বললেন যে বর্তমান সরকার এইটা ফেস করার ক্ষেত্রে তার কোনো দুর্বলতা দেখাচ্ছে কিনা, হাসপাতালগুলোতে তারা সিরিয়াসলি অ্যাকশন নিচ্ছে কিনা, ডাক্তারদেরকে আপনি স্ট্যান্ড বাই রাখছে কিনা যেখানে যেখানে ক্রাইসিস মনে হচ্ছে, এগুলো হলো এখন বর্তমান সরকারের দায়। বর্তমান সরকারের দায় না কি কারণে হাম হচ্ছে, বর্তমান সরকারের দায় হলো যা হাম যায় হচ্ছে, এই হামের ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারছে কিনা। আপনি জানেন যে আমাদের রোগীর সংকট, রোগীর যে পরিমাণ আমাদের রোগী আছে এখন, বিশেষ করে এমনি আমরা কিন্তু রোগীর বার্ডেনের মধ্যে আছি, ডাক্তারের কিন্তু মারাত্মক সংকট আছে আমাদের। তো সেই ডাক্তারের এবং হাসপাতালগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে মারাত্মক সংকটের মধ্য দিয়ে এমনি তো আমরা স্বাভাবিকভাবেই একটু, আর তাছাড়া আমাদের কিন্তু প্রচুর রোগী আগে দেশের অন্যান্য দেশেও যেতেন, যেখানে এখন অনেক দেশে যাওয়াটাও নিয়ন্ত্রিত হয়ে আছে। সে কারণে কিন্তু দেশে রোগীর একটা ওভারফ্লো আছে, স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে বেশি। আর তাছাড়া এখন হামের প্রাদুর্ভাব, যেটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা ট্র্যাজেডি হচ্ছে একদম। আমি খুবই মানে এটা এক ধরনের আপনার হাতে ধরে কিছু বাচ্চাদেরকে যেন মেরে ফেলা হচ্ছে, নিজে হাতে মেরে ফেলা হচ্ছে। যে পরিবারের কোনো শিশু মারা যাচ্ছে তারা বুঝতে পারবেন যে তার আসলে মানে যন্ত্রণাটা কত বেশি। আপনি নিশ্চয়ই দেখছেন গণমাধ্যমে। আমি আরেকটু স্পষ্ট করতে চাই, সেই চিঠিতে বলা হচ্ছে ৫টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা ইউনিসেফ তৎকালীন অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিল। এরই সাথে আরো একটি তথ্য আছে, তারা ১০টি মিটিং এ সরকারের যারা কর্মকর্তা সেই সময় তাদেরকে অ্যাটেন্ড করেছেন, তাদের সাথে এই বিষয়টি জানিয়েছেন এবং কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে এখন এই যে আপনি যেমন বলছিলেন বিএনপির পক্ষ থেকে এরকম বলা হয় যে এটা তো এই সময়ের বিষয় না, এটা আসলে আগের সিদ্ধান্তের কারণে এটা হচ্ছে, সেটা খানিকটা সত্যি। কিন্তু তাতে আপনার কাছে মনে হয় কিনা যে এটা আসলে একটা ব্লেম গেমের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে প্রতিদিন এই দুর্ঘটনা, এটা মানে এটা রাজনৈতিক ব্যাপার হয়ে যাচ্ছে কিনা, মানে আলোচনার ক্ষেত্রে যে আমার দোষ নাই, এই সরকারের দোষ নাই, আগের সরকারের দোষ, বা এই সরকার বলবে যে তাদের, মানে এরকম ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে একটা সেন্সে এরকমটা মনে হচ্ছে। কিন্তু আসলে তো এখানে অন্য কিছু করার নাই। এই সরকারের পক্ষে এমন না যে আজকে সব টিকা দিয়ে দেওয়া সম্ভব, এটা সম্ভব না। এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে ব্যাকে গিয়ে আরো ৬ মাস আগে গিয়ে টিকা দেওয়া সম্ভব না, টাইমটাকে পিছনে নেওয়া যাবে না। কিন্তু যেটা সরকার করতে পারে সেটা হলো এই যে এখন যেহেতু ইউনিসেফ এই কথাটা বলেছে যে তারা ৫ বার চিঠি দিয়েছে, অনেকগুলো মিটিং এ ১০ বার সতর্ক করেছে, তারপরে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, যারা জনগণ তখনই কিছুটা শান্ত হবে যদি
এই সরকার যারা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল গত সরকারের তাদেরকে আইনের অধীন করেন, মানে বিষয়টা হলো হ্যাঁ জবাবদিহিতার অধীন করতে হবে তাদেরকে। এভাবে বললেই হবে না যে এটা গত সরকারের দায়। হ্যাঁ, গত সরকারের দায় আমরা মেনেছি, কিন্তু গত সরকারের কাদের দায়, সেই সরকারের কারা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা ছিলেন তাদেরকে দ্রুততার সাথে একটা জবাবদিহিতার মেকানিজমে নিয়ে আসা দরকার, যে কোনো ভাবে হোক। সেরকম কোনো উদ্যোগ আপনি দেখছেন? আমি তো এখনো, আমার কাছে মনে হচ্ছে যে এটা আলোচনার মধ্যে আছে, কিন্তু আমরা কিন্তু অনেকবারই বলছি যে এটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং ইভেন এটা কিন্তু একটা মানে ফৌজদারি অপরাধে পড়ে যাচ্ছে অনেকটা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি তো উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রের, আপনি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার দায় আপনার আছে। সেখানে স্বাস্থ্য উপদেষ্টার এই ধরনের নেগলিজেন্সি এবং আরো অন্য যারা আছে ভিতরে, হয়তো ডাইরেক্টলি স্বাস্থ্য উপদেষ্টা কতটা আমি জানি না, যাদের কাজটা করার কথা তারা যদি সঠিকভাবে কাজটা না করে থাকে, তো বোঝাই যাচ্ছে এখন ইউনিসেফের এই কথার বললে তো আর কোনো মানে আমাদের আর কোনো সংশয় থাকছে না। এখন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি তো মানে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ তো অন্তত চায় তার কোনো আপনজন যদি অন্যায়ভাবে আহত নিহত হয় বা অন্যায়ভাবে মারা যায়, তাহলে তার অন্তত তার প্রতিকার না পাইলেও অন্তত বিচারটা চায়। আমি অন্তত আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারের উচিত একটা মানে জবাবদিহিতার মধ্যে আনা এবং কোর্টের অধীনেও নিয়ে আসতে পারে তারা। এই নিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে বা তাদের টিমের ব্যাপারে কোর্টেও যেতে পারে। এবারে আসি যে কোনো প্রসঙ্গ উঠলে বাংলাদেশে গত কয়েক বছরে মানে এটা বলা যায় 1.5 থেকে 2 বছরের মধ্যে অনেক বেশি আমরা লক্ষ্য করেছি, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ট্যাগ করে কাউকে একটা ট্যাগিং এর রাজনীতি, ট্যাগ দিয়ে তারপরে নির্যাতন করা হয়েছে বা নানা রকম সমস্যার মধ্যে ফেলা হয়েছে। এখন এই হাম নিয়ে আমরা যে প্রসঙ্গের কথা বলছি, হাম নিয়েও কিন্তু এক ধরনের ট্যাগিং করা হয়। যে এই জায়গা থেকে আমার প্রশ্নটা ছিল আপনার কাছে, একটু পরিষ্কার হতে চাই যে হাম নিয়ে আসলে যে কোনো অভিভাবক, কোনো শিক্ষক, সাংবাদিক সবাই কথা বলতে পারে তো। তাহলে সেখানেও এই ট্যাগিং বা এটা রাজনৈতিক ভাবে টেনে নিয়ে যাওয়া, সেটা আসলে কেন? সেটা কেউ করতে পারে, কিন্তু এটা করা উচিত না। আপনি তো কাউকে তো আমরা তার মুখ বন্ধ করতে পারবো না কথা বলার জন্য, তাহলে সবার মুখই বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা কথাগুলো বলছে তাদেরকে আমরা সিরিয়াসলি ফাইট করতে পারছি কিনা। কারণ আপনি বাংলাদেশের যে কোনো ধরনের পরিস্থিতি যদি চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়, যখন সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়, নাগরিকদের দায় আছে, বিশেষ করে শিক্ষিত নাগরিকদের দায় আছে এই বিষয়ে কথা বলার এবং মানুষকে সচেতন করার। হাম আমাদের একটা বিপর্যয়। হামকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করে যেতে পারেন না। যদি আপনি হামকে অ্যাভয়েড করে যান, এটা বিপর্যয়কে আরো বাড়িয়ে তুলবে। এটা কোনোভাবে অ্যাভয়েড করা জিনিস নয়। বরং গত সরকারের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো বলতাম যে তারা অনেক কিছু এড়িয়ে যাচ্ছে বিধায় সংকটটা বেড়ে যাচ্ছিল এবং একটা পর্যায়ে তাদেরকে তো আমার কাছে মনে হচ্ছিল তাদেরকে তো চলে যেতেই হলো, চলে যেত না, এক ধরনের উৎখাত হতে হয়েছে আমার কাছে মনে হয়। তো এখন আপনি এই সরকারের উচিত যেন ওই সরকারের ভুল থেকে শিক্ষা নেওয়া, যেন এমনটা না হয় আমরা কোনো কিছু লুকিয়ে না যাই। আমরা হামের জন্য যারা দায়ী তাদেরকে আপনি ব্যবস্থা নিলে তো জনগণ আপনার পাশেই থাকবে, জনগণ তার বিপরীতে অবস্থান করবে না। আপনি হাম থেকে শুরু করে যে সকল বিপর্যয়গুলো আমাদের হচ্ছে, কাউকে এই ব্যাপারে গুলোতে দোষ না দিয়ে কে আলোচনা করছে কে আলোচনা করছে না, আসলে রিয়েলিটিটা কি যে হামের কারণে 400-র উপরে 450 উপরে শিশু মারা যাচ্ছে কিনা এবং মারা গেলে ওই পরিবারগুলোর কি অবস্থা, তাদের নাগরিকদের দায়িত্ব নেওয়ার দায় কিন্তু এই সরকারের আছে, যদি ওই সরকার আগের সরকার ভুল করে থাকে। সুতরাং এই সরকারের এখন যেটা সবার আগে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য যেটা উচিত, যে সরকার যে দায়িত্ব পালন করছে এর জন্য প্রধান কাজটা হলো সরকারের কিভাবে যারা এর জন্য দায়ী গত সরকারের তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে সম্ভব হলে আরো ফার্দার যে তদন্ত কমিটি করে কমিশন করে, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার। সরকার কেন জাতিকে এটা জানাবে না কারা এই জন্য দায় হয়েছে? অলরেডি ইউনিসেফ বলেই দিয়েছে কাদের দায়। সুতরাং এটা নিয়ে আমার কাছে মনে হয় না ট্যাগিং দেওয়ার কিছু আছে। আমরা আমাদের যে কোনো ক্রাইসিস নিয়ে কথা বলবোই এবং সেই কথাটা আমরা সবার সামনে নিয়ে আসবো। সরকারের উচিত আমরা যে কথাগুলো বলছি এটা যদি সিরিয়াস হয় সেই বিষয়টাকে অ্যাটেনশন দেওয়া এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করলে সরকারের কিন্তু লাভ। আমার এতে কিন্তু সরকারই মহাবিপর্যয় থেকে বেঁচে যায়, আরো বড় বিপর্যয় থেকে বেঁচে যায়। মানুষ যত কথা বলবে তত সরকারের লাভ হয়, অন্যদের না। কিন্তু সরকারে তো আমরা দেখি যে সরকার কথা পছন্দ করেন না। সরকার কথা বলতে থামিয়ে দেওয়া হয়, কথা যত কম হয় তত প্রশংসা শুনতে পছন্দ করেন। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এই বছরেই হবে, শুরু হবে। এটা আসলে বছর ব্যাপী লম্বা চলবে। বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা শুরু হবে। এখন দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে এবং এটা নিয়ে বিএনপির এক ধরনের উদ্বেগ আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি দলীয় প্রতীক নেই এবং দলীয়ভাবে প্রার্থী দেওয়া হবে না, তাহলে প্রার্থী বেশি হলে অসুবিধা কি?
এইটাও একটা সমস্যা কিনা? প্রার্থীর সংখ্যা বেশি হয় আমাদের জাতীয় নির্বাচনে একসময়, ইদানিং কালে একটু কম প্রার্থী হচ্ছে। একসময় কিন্তু অনেক প্রার্থী হচ্ছিল, আপনিও ছোটবেলায় খেয়াল করতে পারবেন, আমাদের কিন্তু অনেক প্রার্থী ছিল। মানে আগে কিন্তু সহজে চাইলেই কেউ প্রার্থী হয়ে যেতে পারতো। এখন যেরকম প্রার্থী হওয়ার জন্য যে মেকানিজম তৈরি হয়েছে, সমর্থন গোষ্ঠীর একটা স্বাক্ষর এই সে দিতে হয়, আগে তো এটা দিতে হতো না, যে কেউ মনোনয়ন কিন্তু আপনি দিয়ে দিত। এটা বুঝতে পারছেন যে এখানে আসলে এক দলের যদি একাধিক প্রার্থী হয় তখন সেই যে সমস্যাটা তৈরি হয়, সেই দল সমস্যা ফিল করছে। দল ফিল করবে, দলের অনৈক্য, এবং এটা তো দলকে ইন্টারনালি ম্যানেজ করতেই হবে। তার যে ইন্টারনাল যে পলিটিক্সটা আছে, তার যে লোকাল পলিটিক্সটা আছে, স্থানীয় যে রাজনীতিটা আছে, সেই রাজনীতিটাতে তার ঐক্য তৈরি করতে হবে। এটা তো দলের কমান্ডিং এর ব্যাপার। আপনি এখন দলের কমান্ডিংটা তো আপনি অন্য কিছু দিয়ে এটা মুছে ফেলতে পারবেন না। আপনার কাছে এখন থেকে যেহেতু আপনার সময় আছে, আপনি এটার প্রস্তুতি নেন এবং প্রত্যেকটা ইউনিটকে আপনি বলেন, প্রত্যেকটা দলের উচিত তার নিজস্ব ইউনিটকে, লোকাল ইউনিটকে বলা যে তুমি একটা প্রার্থী ঠিক করো, এবং সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় সহযোগিতা এবং কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে একটা লোকাল পার্টি মানে প্রার্থী তৈরি হয়। আর এটাও হতে পারে আবার যদি একটা দলের একাধিক প্রার্থী থাকে, এটা সমস্যা তখনই হয় যখন অন্য দলের আবার একটা প্রার্থী হয়, এটা প্রবলেম হয়। কিন্তু যদি সব দলই এটাকে ওপেন করে দিত, স্থানীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনে, এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নাই এবং দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না, তাহলে দল আসলে কোনো প্রার্থীকে নিষেধ করতে পারে কিনা? মানে এটা মানে নৈতিক জায়গা থেকে কেমন শোনায়? না, কোনোভাবেই পারে না। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা হলো, সেটা হলো আমরা কোন দল, যেটা আপনাকে বলছিলাম, কোন দল যদি একক প্রার্থী দেয়, দল না বলে সে একটা প্রার্থী দিল, তো আমরা তো সবাই প্রতারণা করি। এখন ব্যাপারটা হলো এক্সপেক্টেড প্রতারণার, প্রত্যাশিত প্রতারণাকে চিন্তা করে আগে থেকে অ্যাটেম্প নেওয়া। এখন এটা তো এছাড়া তো আসলে আমরা যে সবসময় বলি খুব সরলীকরণ করে কথাগুলো, আমি নিজেও বলি অনেক সময়, কিন্তু সব সরলীকরণ কথা তো আসলে বাস্তবতা আসে না। এখন ধরেন ৩টা-৪টা দল খুব অ্যাক্টিভলি কম্পিটিশন করবে লোকাল লেভেলে, এখন মধ্যে দেখা গেল একটা দলের মধ্যে প্রার্থী একজনই, কিন্তু তার সমর্থন গোষ্ঠী 10% বা 15%, সে কিন্তু একটা প্রার্থী দিয়ে 15% তার জনসমর্থন, আর একটা প্রার্থীর জনসমর্থন 40%, কিন্তু তার প্রার্থী হলো 4টা, তাহলে তো ওই 15% নিয়ে জিতে যাচ্ছে। সুতরাং যখন সে এক্সপেকটেশনটা করে যে এটা হয়ে যাচ্ছে, তখন সে নানান ধরনের অ্যাটেম্প নেয়। কিন্তু এই অ্যাটেম্পটা অন্যকে ব্লেম দেওয়ার আগে এখন আমাকে তো আমার দলে আমার নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। কিন্তু আমরা কোনো একটা মেকানিজম বের করতে পারি কিনা, যে মেকানিজমের মধ্যে আসলেই দলের দলেরই কোনো ইন্টারভেনশন থাকবে না প্রার্থী এবারের স্থানীয় নির্বাচনে, মানে হচ্ছে থাকবে না, সেটা তো আসলে দেখা যাচ্ছে না, সেটা তো দেখা যাচ্ছে না, সব দলই তো এটা নিয়ে অস্থির। এখন প্রশ্ন হচ্ছে একক প্রার্থীর একটা বিষয় আছে, যে কেউ এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, যেহেতু তার মার্কা নাই এবং দলের প্রতিনিধিত্ব করবে না। আপনার কাছে মনে হয় কিনা একটা বিষয় যেটা আলোচনা আসছে, একক প্রার্থী হচ্ছে বিএনপির ক্ষেত্রে বড় বাধা, অন্য দলগুলো কেউ এরকম বলছে যে একক প্রার্থীর যে সুযোগ, সেই সুযোগ নিয়ে অন্য কোন দল, এক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে আওয়ামী লীগের যে সমস্ত স্থানীয় নেতা অথবা কর্মী অথবা কোনো পরিচিত ব্যক্তি যাদের ওই ধরনের সুনাম আছে এবং কোনো মামলা নাই, তারাও আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা, এবং করলে আসলে কি হবে, সেটা কিভাবে বিবেচনা করা হবে? এটা একটা আসলে অনেক জটিল প্রশ্ন। বিশেষ করে একটা আইনি ব্যাপার আছে, আপনি যেটা বলেন, আইনি ব্যাপার যদি নাও থাকে, এখন একটা সাধারণ সিটিজেনের পক্ষে তার অভ্যন্তরীণ বা অন্তরীণ আদর্শের কারণে কোন আইনে বলে আপনি তাকে নির্বাচন থেকে বাধাগ্রস্ত করবেন, এটা খুবই জটিল ব্যাপার, সম্ভব না। আরেকটা ব্যাপার হলো সামাজিক যদি কোনো ধরনের প্রতিরোধ তৈরি হয়, অন্য সবাই এক হয়ে যায়, তখন সেটা হতে পারে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আপনি কখনো, যদি কারোর বিরুদ্ধে মামলা না থাকে, কারোর বিরুদ্ধে আইনি কোনো বিধিনিষেধ না থাকে, স্থানীয় নির্বাচনে সে যদি ব্যক্তিগত নির্বাচনে প্রার্থী হওয়া, সেক্ষেত্রে তো তাকে বাধা দেওয়া কঠিন কাজ। এবং এটাই আগামী নির্বাচনে সবার জন্য, যারা আপনি যার কথা বললেন, নির্বাচন কমিশন বলেন, সরকার বলেন, এবং যারা প্রার্থী হচ্ছে এই জুলাই 5 আগস্ট পরবর্তী যে শক্তি, তাদের প্রত্যেকের জন্য এটা অনেক ছোটখাটো চ্যালেঞ্জ না, বড় চ্যালেঞ্জ। অনেকেই মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচনে, বিশেষ করে যারা এখন বিরোধী দলে আছে, তারা ভাবতেছেন যে যেহেতু কোন দল হয়তো 3টা-4টা প্রার্থী হয়ে যাবে বা একাধিক প্রার্থী হয়ে যাবে, তারা হয়তো একটা প্রার্থী দিবেন, সেই কারণে জিতে আসবেন। কিন্তু এই জায়গাটাতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আসলে কমপ্লেক্সিটি অনেক হিউজ। আপনি এখন যেভাবে উত্থাপন করেছেন সেভাবে ভেবে দেখিনি। এখন মানে আমাকে আসলে রিথিঙ্ক করতে মানে বাধ্য হচ্ছে আমি, যে অনেক সময় দেখবেন আপনি অলরেডি একটা দল, ইনকামবেন্ট দল, মানে ক্ষমতায় এসেছে, যারা বিরোধী দলে আসছে তারাও প্রায় 2-2.5 বছর ধরে সমাজের
ক্ষমতার সাথে সংশ্লিষ্ট আছে, এই জায়গাগুলোতে জনগণের যে একটা অবস্থান এটা কিন্তু লিমিটেড হয়ে আসবে। আবার যারা ক্ষমতার বাইরে আছে তাদের ব্যাপারে জনগণের একটা অবস্থান হবে। সবকিছু মিলে এর মধ্যে থেকে যদি কোনো ক্লিন ইমেজের লোক ব্যক্তিগত উদ্যোগে বা সমাজের কারোর কোনো পরিষদের উদ্যোগে প্রার্থী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রার্থীগুলো ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ ছুড়ে দিবে যারা আছে এক্সিস্টিং ক্ষমতার লড়াইয়ের মধ্যে তাদেরকে। এখন এখন আপনার কাছে মনে হয় কিনা যে এইভাবে যে বিএনপি সরকার সামনে আসার পরে প্রথমত হচ্ছে হাম নিয়ে, তারপর এটা একটা নতুন করে একটা প্রশ্ন উত্থাপন হয়েছে, ট্যাগিং এর রাজনীতি বাদ দেয়া, সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, নতুন করে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেরকম নির্বাচন করা, কিন্তু সেখানে এই প্রশ্নগুলো তো সামনে খুব স্বাভাবিকভাবে আসছে। আপনার কাছে মনে হয় কিনা বিএনপির মানে এই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে একটা হিমশিম অবস্থার মধ্যে পড়েছে, যেটা আমরা শুরুতে বলছিলাম? আমি সেটাকে হিমশিম বলবো না, আমার কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক যে পরিস্থিতি সেই তুলনায় বিএনপির সামনে অপ্রত্যাশিত বা অস্বাভাবিক প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। যেমন প্রথমত হলো আপনি দেখেছেন যে সংস্কার নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, এবং এটা আপনি সকল সংস্কার বাস্তবায়ন করলে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা থাকবে। তারপরে আপনার এখানে আরো কিছু ব্যাপার ছিল যে ন্যায় বিচার, রাজনীতি ছিল স্থিতিশীলতা, এবং গত 2 বছর যে ধরনের আপনার কিছু আইন বহির্ভূত যে সকল কাজগুলো হয়েছে সেগুলোর মধ্যে ব্যালেন্স করতে গিয়ে যে সংস্কারের ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ সরকারের পক্ষে থাকে। হয়তো আপনি সরকারের প্যাকেজে সবগুলো সংস্কার দিয়ে দিলেন, কিন্তু সরকারের জন্য থাকে। দ্বিতীয়ত হলো আপনি দেখবেন যে লম্বা সময় ধরে কিন্তু একটা ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে। সেই দুর্নীতিটা কিন্তু আপনি হঠাৎ করে এখনো কালকেও দেখলেন, আপনি গতকাল স্বাস্থ্যমন্ত্রী যে খাবার দাবার নিয়ে, যেটা আপনাদের প্রথম আলোতেই বোধহয় এটা আসছে। তো এই সবকিছু মিলে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার গ্লোবাল শকটা, যেটা তেলের ব্যাপারটা, আপনার যুদ্ধ, পাশাপাশি হলো আমেরিকার যে আপনার শুল্ক এই সব শুল্কের কারণে এক্সপোর্টের অনেক জিনিস আমাদের দাম বেড়ে গেছে। তো এখন প্রায় $52.5 বিলিয়ন ব্যাড লোন, আপনি সেখানে জব ক্রিয়েট করাবার যাচ্ছে না, কারণ আপনি তো টাইট ফিসক্যাল পলিসি নিচ্ছেন, মনিটারি পলিসি নিচ্ছেন, তার ফলে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না, জব ক্রিয়েট করা যাচ্ছে না। তো এগুলো কিন্তু তার কোনো দায় নাই, এই চ্যালেঞ্জগুলোতে তার কোনো দায় নাই, কিন্তু এগুলো তার মধ্যে এসে পড়েছে। ফাইনালি হলো যে গত 17 বছর মানুষ যদি কোনো প্রত্যাশার কথা বলে অথবা দোষারোপ করে, তাহলে তো প্রথমত সরকারকে বলবে, স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু গত 19 বছর ধরে, প্রায় 19 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে আমরা এটাকে বলি যে এটাকে বলি আমরা এক ধরনের আপনার এই যে আমরা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটা, সরকারেরও কিন্তু একটা লার্নিং প্রসেস আছে, এটা বলে গভর্নিং মেমোরি। এই গভর্নিং মেমোরিটা একটা ইনস্টিটিউশনাল ইনএক্সপেরিয়েন্স বলে এটাকে। তো 19 বছর সরকারের বাইরে থাকার কারণে তার কিন্তু প্রতিদিন শিখতে হচ্ছে কি করবে কি করবে না। এই জায়গাটাও কিন্তু লম্বা সময় কর্তৃত্ববাদ থাকলে এটা সরকার জনগণকে কিছুটা মেনেও নিতে হবে, একটা সময় দিতে হবে এই সরকারকে। এই সরকারকে সময় দেওয়ার ক্ষেত্রে সেই সময়টা আসলে কতটা, যেমন অন্তত 1 ইয়ার তো দিবেন। এর মধ্যে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আরো আগে চেয়েছেন অনেকে, অন্যান্য দলগুলো প্রশ্ন তুলেছেন যে বিএনপি তার নিজেদের প্রতিনিধিদের, নিজেদের মেম্বারদের মধ্যে প্রশাসনিক ভাবে ক্ষমতাবান হয়ে উঠেছে, কারণ তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন বিভিন্ন স্থানীয় সরকারের পর্যায়ে। বিএনপি তাদের ব্যাখ্যা আগে দিয়েছিল যে এটি তাদের কেন প্রয়োজন। আমার প্রশ্ন, এই জায়গাটা আপনার কাছে মনে হয় কিনা যে এটা আসলে দিয়ে বিএনপি নির্বাচনের সময় এক ধরনের সুবিধা আদায় করবে বা পেতে পারে? নির্বাচন কমিশন যদি স্বাধীন থাকে, স্বাধীনভাবে কাজ করতে পারে, গত সরকারের সময়ও তো আমরা অনেকেই দেখেছি ক্ষমতায় ছিলেন, বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য রাজনৈতিক দল, তাদের নানান ধরনের স্টেক হোল্ডার তো ক্ষমতায় ছিলেন, কিন্তু নির্বাচনটা তো গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং বিএনপি যদি নির্বাচন কমিশনের কাজে হেল্প করে এবং তাদেরকে যদি কোনোভাবে অসহযোগিতা না করে অথবা তাদেরকে কোনো বাধাগ্রস্ত না করে, আমার কাছে মনে হয় না এই ধরনের প্রশাসক নিয়োগ বা অন্য কোনো ক্ষমতা কাঠামোর কারণে কোনো ধরনের প্রভাব বিস্তার হবে। আরেকটা ব্যাপার হলো, আপনি যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি একটা জনগণের একটা আগ্রহ থাকে, একটা জনগণ অনেকটা হেলেও থাকে। তো মাত্র তো এই সরকার ক্ষমতায় আসলো, এখন এর আগের যে নির্বাচনের আপনি উদাহরণ দিলেন, এর আগের নির্বাচনে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল না, বিএনপি প্রার্থী ছিল, একটা শক্ত প্রতিদ্বন্দ্বী বলতে পারি, কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল। এবারে তো বিএনপির প্রার্থীরা মাঠে থাকবে, নামে বেনামে, এবং বিএনপি সরকারে থাকবে, কাজে বিএনপির উপরে এই চাপটা বেশি যাওয়ার কথা কিনা? স্থানীয় সরকারের তো এছাড়া কোনো পথ নাই, কিন্তু চাপ থাকবে কেন? যদি আপনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেন তাহলে চাপ থাকবে না। আর যদি আপনি নির্বাচন কমিশনকে প্রভাবিত করেন, তখন তো নির্বাচন কমিশন তাকেই বলতে হবে যে আমরা নির্বাচন করতে পারছি না,
কোনো ইন্টারভেনশনের কারণে। তো এটা নির্বাচন কমিশনের শক্তি ব্যাপার, নির্বাচন কমিশনের সামর্থ্যের ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যদি তারপরেও সরকার কিন্তু ইন্টারভেন করতে পারে, কিন্তু এই ইন্টারভেনশনটা আমার কাছে মনে হচ্ছে না এখন আর এটা হবে। আরেকটা চাপ বলি, আমরা কিছুটা আলোচনার এসেছেন, আপনি এর আগের প্রশ্নে আনছিলেন। বিষয়টা এরকম যে বিএনপি চাইবে তার প্রার্থীরা বা দলের নেতাকর্মীরা জিতে আসুক, জামাত ইসলাম চাইবে তাদের, বা এনসিপি বা অন্যান্য দলগুলো তাদের চাইবে। কিন্তু যেহেতু এখানে একক প্রার্থীর সুযোগ আছে এবং মার্কার কোনো বিষয় নাই, সেক্ষেত্রে আওয়ামী লীগও আসার একটা এখানে অংশগ্রহণের কথা, যেটা আমরা আলোচনা করেছিলাম। আপনি গতকালকে দুটো যদি ফেসবুক স্ট্যাটাস দেখবেন যে খুবই সংবাদে গুরুত্ব পেয়েছে। প্রথম আলো সহ বাংলাদেশের অনেক পত্রিকা এটি ছাপা হয়েছে। বলা হচ্ছে মাহফুজ আলম বলছেন যে লীগ ব্যাক করেছে, সেদিনই ব্যাক করেছে যেদিন বলে তিনি ২-৩টা অপশন বলেছেন। আবার আসিফ নজরুল তিনি বলেছেন যে তারা ব্যাক করেনি, তারা ছিলই, এরকম একটি কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে দুজন বলছেন তারা দুজনই এর আগের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। এটা স্ববিরোধী একটা অবস্থানে চলে যায় কিনা? একদমই, আপনি এক্স্যাক্টলি বলেছেন। বিশেষ করে ৩-৪ জন উপদেষ্টার কথা আফটার দি ইন্টারিম গভর্নমেন্টের যে মানে প্রস্থান হলো, তারপরে আমরা রিজওয়ানা আপার কথা শুনলাম। আপনি মনে পড়েন কি নির্বাচন নিয়ে আপনি গতকাল শুনলেন মাহফুজ আলমের কথা এবং আমাদের আসিফ নজরুল স্যারের কথা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনারা যেভাবে কথাগুলো বলছেন, ওনারা যে একটা দায়িত্বশীল জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে কোনো কথা হচ্ছে না এগুলো। কারণ আপনি যদি বলেন আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগ ব্যাক করছে, এই দুইটা কথার জন্য দায়িত্ব আপনার উপরে পড়ে। তো আপনি একবারে যখন সরকারে ছিলেন তখন কিন্তু আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এক্সিকিউটিভ অর্ডারে, আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন। তো সেখানে আপনার সিদ্ধান্ত, আপনার সরকার, আপনার যে কাঠামো, আপনি অবস্থান নিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার আপনি বলছেন যে আওয়ামী লীগের এক্সিস্টেন্স আছে অথবা আওয়ামী লীগ, এই কথাটা তাদের পক্ষ থেকে বলাটা ঠিক হচ্ছে না। এটা অন্য কেউ যদি বিশ্লেষণ করতে চায় সেটা অন্য আলাপ, কিন্তু যারা দায়িত্বশীল জায়গায় থাকেন, যারা সরকারের ক্ষমতা কাঠামো থাকেন, এই জন্যই বলছিলাম, আমি প্রায় বলি যে গত সরকারের অনেক উপদেষ্টাদের তাহলে আইনের অধীন এই যে আলোচনা, এখন যে আলোচনাটা করছেন আপনি, সেই আলোচনাটা তো রাজনৈতিক আলোচনা, তাই তো? রাজনৈতিক জায়গা থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক এই সংকটটার জায়গায় আসলে বিএনপির ভূমিকাটা নিয়ে যদি বলেন। আমার কাছে প্রথমত মনে হয় যে আমি যে জায়গাটা শেষ করেছিলাম সেটা একটু যাই, এই উপদেষ্টাগণ যদি দেশকে ভালোবাসতেন এবং তারা যদি দেশটা, আমার কাছে এটা মনে হয় কি একটা অস্থিরতা তৈরি করার জন্য কি আপনারা অনেকেই চেষ্টা করছেন নাকি? কারণ আপনি প্রথম একজন উপদেষ্টা বললেন নির্বাচন নিয়ে, ওনারা বলছেন আরেকটা ইস্যু নিয়ে। এটা তো আমার কাছে মনে হচ্ছে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেরা ইস্যু তৈরি করতেছেন সমাজের মধ্যে এবং অস্থিরতা তৈরি করছেন। এইটা বিএনপিকে খুব চিন্তা করতে হবে। আপনি যেটা বললেন যে কেন পর্যায়ক্রমে নির্বাচন ইস্যুতে কথা বললেন, বলার পরে কিন্তু এটা এতটা মানে সমাজে গ্রহণযোগ্য হয় নাই, বিধায় কিন্তু সরকার চাপে পড়ে নাই। এখন আবার আপনি আরেকটা শক্তিকে সামনে নিয়ে আসার চেষ্টা করলেন, দুইজন উপদেষ্টা পরপর। তো এখন এটা বিএনপিকে ভাবতে হবে, রাজনৈতিক যেহেতু আপনি বলছেন, কেন এই সকল উপদেষ্টারা এই ধরনের নতুন নতুন ইস্যু সমাজে নিয়ে আসছেন? আমাদের কি তারা স্থিতিশীল রাখতে চান না নাকি? আমাদেরকে কি স্বাভাবিকভাবে কাজ করতে দিতে চান না? এটা বিএনপির ইস্যু না। আমরা সামাজিকভাবে একটা যে স্থিতিশীল অবস্থায় থাকবো সেটা ব্যাপার। রাজনৈতিকভাবে যে একটা স্থিতিশীল অবস্থায় থাকবো সেটা ব্যাপার। অলরেডি কিন্তু হাম, তেল, আপনার ওয়ার, তারপরে এখানে আরো আপনি বলেন স্থানীয় সরকার, এমনি কিন্তু আমরা জর্জরিত সংকটে, এবং জনগণের কিন্তু সেভাবে জব ক্রিয়েশনের ব্যাপারগুলো, চাকরির যে ব্যবস্থা, সেটাও কিন্তু অল্প সময়ের মধ্যে এখনো কিছু সেভাবে দৃশ্যমান অনেক কিছু হয়ে ওঠেনি। তো এই সব কিছু করার জন্য সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, সরকারকে অনেক কাজ করতে হবে। সেই জায়গায় যদি কেউ ইচ্ছা করে নতুন তত্ত্ব নিয়ে আসে, নতুন তথ্য নিয়ে আসে, সেগুলো তো সরকারের একটা জায়গায় রিলেট করা যায়। আপনার এরই মধ্যে আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম যে গেস্ট রুম কালচার নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটা অনেকে বলছেন যে বন্ধ হয়েছে, আপনারা আরো স্পষ্ট বলতে পারবেন, কিন্তু ট্যাগ দিয়ে নির্যাতন করা সেটা এখনো চলছে। আবার মব করে কাউকে হেনস্থা করা অথবা লাঞ্ছিত করা, একেবারে শারীরিকভাবে লাঞ্ছিত করা, এটাও নিয়ে কথা উঠেছে। আমি মাহফুজ আলমের পোস্ট থেকে একটা লাইন পড়ে শোনাই। লীগ সেদিনই ব্যাক করেছে, মানে আওয়ামী লীগের কথা বলছে, যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। আবার বলছেন তিনি, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন হয়েছে, লীগ সেদিন ফিরেছে। আপনি আমাকে বলেন যে ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো, এই কাজটি কোন সময় হয়েছে, কারা করেছে, এবং মবকে আইনের শাসনের ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে, মানে মবটা বেশি প্রায়োরিটি পেয়েছে কখন? আমি দ্বিতীয় জায়গাটা থেকে আলোচনা করি। আপনি যারা গত সরকারে আইন উপদেষ্টা বলেন অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবং এখন যিনি, তারা প্রত্যেকে কিন্তু মাহফুজ আলম সহ প্রত্যেকে কিন্তু তারা যখন সরকারে ছিলেন
তখন কিন্তু এটাকে আইনি শাসনটা করার জন্য কিন্তু আপনাদের স্টুডিওতে আমরা কতবার বলেছি, তো তারা তো এই উদ্যোগ নিতে পারতেন। এখন 1.5 বছর 18 মাস কম সময় না। আপনার 3 মাসও কিন্তু আইনি শাসন প্রতিষ্ঠা করেছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট গুলো, আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো। আপনি তো 3 মাসে দেখেছেন সুষ্ঠু নির্বাচন দিয়ে বের হয়ে যেতে। তো এখানে 1.5 বছর সময় পাওয়ার পরে যদি কেউ বলে যে এর দায় কার, তাহলে আপনি যেটা বলছেন আইনি শাসন মব এই যে বলছেন এবং এই যে বিতর্কের কথা বলছেন 71-24, এই বিতর্ক তো আমরা সব পক্ষ থেকে দেখেছি, এক পক্ষ কথা বলে তো লাভ নাই, সব পক্ষ থেকে দেখেছি। 71-71-এর জায়গায় 24-24-এর জায়গায় আপনি 71-71-এর মতো করে সম্মান করবেন, 24-কে 24-এর জায়গায় সম্মান করবে। একটা কর্তৃত্ববাদী শাসনকে উৎখাত করেছে আর একটা রাষ্ট্র তৈরি করেছে। সো আপনাকে তো এই জায়গাগুলো থেকে মানে এখানে পারস্পরিক ভাবে অবস্থান নেওয়ার জায়গা নেই। কিন্তু আমরা দেখেছি যে এখন যে উনি যেটা বলছেন সেই জায়গাটা আমি তর্কের খাতিরে এড়িয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে ইন জেনারেল যদি বলি আমরা অনেক সেকশন থেকেই অনেক জায়গা থেকে কিন্তু এই ব্যাপারে আলাপগুলো দেখেছি। সুতরাং দায় যদি দিতে হয় অনেককে দায় দিতে হবে। যারা কথাগুলো এখন বলছেন তারাই কিন্তু প্রাথমিকভাবে দায়ী হয়ে দাঁড়ান। আপনি দ্বিতীয় অংশতে একদম সরাসরি দায়ী হয়ে দাঁড়ান। আজকে আমরা কিন্তু এই কালচারের মধ্যে ছিলাম না। আমি এটাকে মব না বলে অনেক সময় বলেছিলাম এক ধরনের ক্রিমিনাল পলিটিক্স বলতাম আমি এটাকে। এই ক্রিমিনাল পলিটিক্সটাকে বন্ধ করার তো আইনি ক্ষমতা আপনারই ছিল। এই ক্রিমিনাল পলিটিক্সটাকে বন্ধ করার তো আইনি সুযোগ, পুলিশি সুযোগ আপনারই ছিল। সেই জায়গাটা তো আপনারা করলেন না। তো এখন কেন এ নিয়ে আপনি আলাপ করছেন? আপনি যেটা ব্যর্থ হলেন, এই ব্যর্থতার দায় তো গত সরকারের। তো এখন এটা সামনে আনার অর্থ কি? সামনে আনার অর্থ হলো বর্তমানে যারা সরকারে আছে তাদেরকে এক ধরনের ইস্যু, তাদের সামনে ইস্যু এনে দেওয়া। প্রশ্ন করি তাদেরকে যে চ্যালেঞ্জের মধ্যে বিএনপি সরকারের যে চ্যালেঞ্জগুলো, যে সংকটগুলো বিএনপি সরকারের সামনে এই মবটাও থেকে গেছে উত্তরাধিকার সূত্রে। এখন বিএনপির কাছ থেকে আপনি কতদিনের মধ্যে এটা মানে জিরো পর্যায়ে দেখতে চান? এই নিয়ে তো আমি দেখেছি যে বিএনপি সরকারের অনেকেই কথা বলছেন যে মব চলবে না, মব করে কাজ হবে না। এটা কিন্তু অনেকেই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতেও অনেক ভাইস চ্যান্সেলরও কথাগুলো সামনে নিয়ে আসতেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য জায়গা থেকে আসতেছি। কিন্তু আমার কথাটা হলো এটা সামাজিক ভাবে যদি প্রাদুর্ভাব আকারে দাঁড়ায়, ধরেন সমাজের মধ্যে যদি একটা সেক্ট মনেই করে এটাই তার স্ট্রেংথ, তার শক্তিটা, তাহলে এটা একটু সময় লাগবে। আর যদি এটা সমাজের একটা আপনার একটা এই যে আমাদের বুদবুদ হয়, তাহলে এটা কিন্তু সহজে কিন্তু সেই লক্ষণ আপনি দেখছেন কিনা? আমরা আলোচনা শেষ প্রান্তে। আমি এটাই শেষ প্রশ্ন আমার যে দুজনের কথা বলছিলাম এতক্ষণ সেই দুজনই আগের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। কিন্তু এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদ রহমান, তিনি বলেছেন যে শেখ হাসিনার উপরও ইনসাফ করা হবে। এই যে আওয়াজ, এই যে কথাগুলো বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে ওই যে আওয়ামী লীগ ফিরবে বা আওয়ামী লীগ ছিলই এই জাতীয় কথা এবং শেখ হাসিনা যদি আসেন তাহলে ইনসাফ করা হবে, এটা মানে কোনো ইঙ্গিত বহন করে কিনা? এবং এই সরকার আসার পরে কয়েক মাস হয়েছে মাত্র, এখন এটা আপনার কাছে মনে হয় কিনা যে এর মধ্যে কোনো রাজনৈতিক ইঙ্গিত, যেটা আপনারা ভালো বলতে পারবেন, আমার কাছে মনে হয় আছে কিনা? আমার কাছে মনে হয় যে এটাতে রাজনৈতিক ইঙ্গিতের চেয়ে বড় হলো কি না, কার্যত তো আওয়ামী লীগ হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ, তাই তো? এই সময় এই বিষয়গুলো আসলে ফিরে আসছে কেন? কিংবা আসিফ নজরুল যেটা বলছেন তাদের দম্ভ ফিরে এসেছে, দম্ভ ফিরে আসার প্রসঙ্গ আসলে আসে কেন এখন? আমার কাছে অনেকটাই মনে হয় এই জায়গাগুলোতে পলিটিক্সে রাজনীতির মধ্যে একটিভ থাকাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা আসলে খুব বেশি যে সবকিছু দৃশ্যমান তা না। আচ্ছা, এটা সমাজকে একটিভ রাখা। যারা রাজনৈতিক দলে থাকেন, রাজনৈতিক দলের পাশাপাশি থাকেন, রাজনৈতিক দলের কাছাকাছি স্টেক হোল্ডার থাকেন, তারা চায় সমাজের মধ্যে ইস্যু থাকুক, সেই ইস্যুগুলো নিয়ে সমাজ ব্যস্ত থাকুক। সেই জায়গা থেকে আমি প্রথমত ধরে নিতে পারি। দ্বিতীয়ত হলো একটা প্রক্রিয়া চলছে, বিচারের প্রক্রিয়া, এবং সেটা কি অবস্থায় আছে আপনারা সবাই জানি আমরা। তো এখন ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে একজন প্রেস সচিবের পক্ষে বা প্রেস উপদেষ্টার পক্ষে ন্যায় বিচার দেওয়া না দেওয়ার কোনো সুযোগ নাই। ন্যায় বিচার দিতে পারবে আপনি উনি যেটাকে ইনসাফ বলেছেন, যেটাকে আমরা জাস্টিস বা ন্যায় বিচার বলতে চাই, তো সেই ইনসাফ ন্যায় বিচার কিন্তু করবে কোর্ট। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এগুলো একদমই রাজনৈতিক কথাবার্তা। এগুলোকে যদি আমরা খুব সিরিয়াসলি নিতে চাই তাহলে কোর্ট থেকে আমাদের কথা আসতে। যদি আমরা যখন শুনতাম অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিচ্ছেন, তখন আমরা এটাকে আমরা সিরিয়াসলি নিতাম। কিন্তু এখন যেটা নিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে একদমই রাজনৈতিক কথাবার্তা। সমাজে নানান কথা তারা বলতে হয়, তারা আগেও বলতেন, এখনো বলছেন, বলার সুযোগ আছেন। কিন্তু আমার কাছে একটা জিনিস আমার মনে হয়, আমি যেটা আপনাকে প্রথমে বলেছিলাম, সেটা হলো যে ইন্টারনাল যে ডিফিসিট আছে একটা লার্নিং প্রসেসে, যে গভর্নিং যে নলেজ, সেইটা গভর্নিং যে মেমোরি, সেইটার জন্য একটু বিএনপির যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, যারা ক্ষমতা পেয়েছেন, তাদের একটু অপেক্ষা করা দরকার আছে। তারা যেন একটু প্রস্তুতি নেন, একটু শিখার চেষ্টা করেন। সময়ের সিদ্ধান্ত সময় না নিলে কি আসলে এটা মানে সিদ্ধান্ত নিতে হলে তো সব বলতে হবে না আপনাকে। সিদ্ধান্ত তো সবসময় মানে বাজারে দেওয়ার জিনিস। সিদ্ধান্ত আপনি
একটা আপনার একটা বডি আছে, আপনার ক্যাবিনেট আছে, আপনার প্রধানমন্ত্রী আছে, আপনি সেখানে নেবেন। এটা তো আপনি বাইরে এসে বলার কি, আপনি যদি ইনসাফ করার ব্যাপারটাতে তো কারোর বলার কিছু নাই। ইনসাফ ন্যায় বিচার করার ব্যাপার হলো অটোমেটিক। আপনার দেশে কোর্ট আছে, আপনার দেশে আইন বিচার বিভাগ আছে, যে কারো নাগরিকের প্রতি ইনসাফ আপনি করতে বাধ্য। কিন্তু আপনি ইনসাফের কথা তো আওয়াজ দিয়ে বলার কিছু নেই। আচ্ছা, আমার কাছে সেটাই মনে হচ্ছে আর কি। অনেক ধন্যবাদ কাজী মাহবুবুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আমরা বিএনপি সরকার গঠনের পর এখন যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, মূলত হাম নিয়ে এক ধরনের সংকট যাচ্ছে, সেটা হিমশিম খাচ্ছে নাকি একই সাথে রাজনৈতিক যে সংকটগুলো সামনে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করেছি। এরকম অনেক আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত 8টায়। দেখুন প্রথম আলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।